নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 12 এর তড়িৎ ক্ষেত্র অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারটা। কথা না বাড়িয়ে আজকে ভিডিওর মেন জায়গায় মেন টপিকে চলে আসব এবং আমি তোমাদেরকে এই যে চ্যাপ্টারটা, যেটা ক্লাস 12 এর অন্যতম একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং তোমাদের নাকি অনেকেরই এই চ্যাপ্টারে অসুবিধা থাকে, তো এই অসুবিধাকে এরকম বাটনা বেটে রেখে দেবো আজকের ভিডিওতে। ঠিক আছে, কোনো কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আজকের মেন ভিডিওতে মেন জায়গায় চলে আসি। দেখো, আজকের ভিডিওটা স্টার্ট হবে যে জায়গা থেকে, সেটা হচ্ছে কুলম্বের সূত্র বা কুলম্বস ল। আমি তোমাদেরকে বলবো, যারা আজকের ভিডিওটা দেখছো কুলম্বের সূত্র বা কুলম্বের লর ওপর, তাদের জন্য এই দেখো আই বাটনে একটা ভিডিওর একটা লিঙ্ক আসছে ক্লাস 10 এর চলতড়িতের ফার্স্ট পার্ট। ওই পার্টটা তোমরা দেখো, দেখে তোমরা বোঝার পরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কাছে এই ভিডিওটা দেখতে বা বুঝতে সুবিধা হবে। কারণ ওই ভিডিওতে আমি আধান কি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তো তোমরা ক্লাস 10 এর চলতড়িতের যে পার্ট 1 যে জিনিসটা রয়েছে, চলতড়িতের পার্ট 1, এই পার্ট 1 ভিডিওটা টোটালটা দেখে নেবে। ঠিক আছে, এটা দেখে নেবে, দেখে নিলে তোমাদের এই ভিডিওটা বুঝতে খুব ইজি হবে। এটা আই বাটনের লিঙ্ক থাকবে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টের ফার্স্ট যে একদম ফার্স্ট কমেন্ট আমি পিন করে দেবো কমেন্টটা। ঠিক আছে, এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওখান থেকে তোমরা চলতড়িতের পার্ট 1টা দেখে নেবে ক্লাস 10 এর। দেখে নিলে তোমাদের আধান সম্পর্কে একটা ভালো নলেজ তৈরি হবে। তো আজকের ভিডিওতে আমি আধান সম্পর্কে আর কোনো কথা বলবো না। আজকে আমরা যেটা স্টার্ট করবো, এই চ্যাপ্টারটা যেখানটা থেকে স্টার্ট হচ্ছে অর্থাৎ কুলম্বের সূত্র, সেখান থেকে আমরা স্টার্ট করব। তো চলো কথা না বাড়িয়ে আজকের এই চ্যাপ্টারটা কুলম্বের সূত্র থেকে আমরা চ্যাপ্টারটাকে স্টার্ট করছি। দেখো, আমি বলছি আমার কাছে এই দুটো পেন, ঠিক আছে, এই দুটো পেনকে তোমরা কি ভাববে? এই দুটো পেনকে মনে মনে ভাবো যে এই দুটো পেন হচ্ছে দুটো চুম্বক। এই একটা পেন, এই একটা চুম্বক, এই পেন একটা চুম্বক। আমি কুলম্বের সূত্র বোঝাবো, তার জন্যই আমাদেরকে এই এক্সাম্পলটা নিতে হচ্ছে। আচ্ছা, তোমরা একটা আমাকে কথা বলো তো, এই যে দুটো চুম্বক যদি এরকম কাছাকাছি থাকে এরা, তাহলে কি এরা নিজেদেরকে বেশি আকর্ষণ করবে, নাকি আমি যদি চুম্বকটাকে দূরে সরাই তাহলে এরা বেশি আকর্ষণ করবে? কোনটা তোমাদের মনে হয়? এরা যদি কাছাকাছি থাকে, মানে এদের মধ্যে দূরত্ব কম থাকে, তাহলে এরা বেশি আকর্ষণ করবে, নাকি এদের মধ্যে দূরত্ব বাড়ানোর পর এরা বেশি আকর্ষণ করবে? একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করবে, একটা ক্লাস 3, 4, 5 এর বাচ্চাকে একটা ডাকবে, ডেকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করবে। দেখবে বাচ্চাটা বলবে যে দাদা, এটার জন্য ক্লাস 12 এর ফিজিক্স পড়তে লাগে না ভাই। ঠিক আছে, কি পড়তে লাগে? একটা নিজের সাধারণ সেন্স জানতে থাকে, একটা নিজের সাধারণ সেন্স লাগে। তা আমি যদি দুটো চুম্বককে কাছাকাছি রাখি, ওদের মধ্যে দূরত্ব কম থাকে, সেই মোমেন্টে আকর্ষণ বলটা কি হয়? বেশি হয়। তাহলে দূরত্ব কম যখন থাকছে তখন আকর্ষণ বল বেশি হচ্ছে। দূরত্ব যখন বাড়িয়ে দিলাম তখন আকর্ষণ বল কি হয়ে গেল? কমে গেল। তাহলে আকর্ষণ বলটা দূরত্বের সাথে সমানুপাতিক সম্পর্ক দাঁড়ালো না ব্যস্তানুপাতিক সম্পর্ক দাঁড়ালো? তোমরা নিজেরা বলো। অবশ্যই এটা একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক দাঁড়ালো, কারণ যখন দূরত্ব কম ছিল তখন আকর্ষণ বল বেশি ছিল। দূরত্ব কম, আকর্ষণ বল বেশি। দূরত্ব বাড়ালাম, আকর্ষণ বল কমে গেল। তাহলে দূরত্ব বাড়লে আকর্ষণ বল কি হচ্ছে? কমে যাচ্ছে। আর দূরত্ব কম থাকলে আকর্ষণ বল কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তার মানে দুটো চুম্বকের মধ্যে আকর্ষণ বলটা ডিপেন্ড করছে চুম্বকটা কতটা কাছাকাছি আছে। যদি কাছাকাছি থাকে তাহলে দূরত্ব কম, আকর্ষণ বল বেশি। দূরে চলে গেলে দূরত্ব বেশি, আকর্ষণ বল কম। তাহলে এই যে কনসেপ্টটা আমি তোমাদেরকে বললাম, এই কনসেপ্টটা কেবলমাত্র চুম্বকের ক্ষেত্রে নয়, আধানের ক্ষেত্রেও প্রযোজ্য। আধান জিনিসটা কি বোঝার জন্য এই যে বলে দিয়েছি, চলতড়িতের ক্লাস 10 এর পার্ট নাম্বার 1 তোমরা দেখে নেবে, দেখে নিলে ওর মধ্যে আধানকে আমি ডিটেলসে ব্যাখ্যা দিয়েছি। ক্লাস 12 এ এসে আধান কি এই জিনিসটা জানার তোমাদের বিষয় নয়, এটা তোমাদের জেনে আসা উচিত কোন ক্লাসে? ক্লাস 10 এ জেনে আসা উচিত। ওই জন্য এই ক্লাসের এটা ডিসকাশনের টপিক নয়, আমি ডিসকাস করবো না এই টপিক এই ক্লাসে। তোমরা এই পার্টটা দেখে নেবে, দেখে নেওয়ার পর এই ভিডিওটা দেখবে, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আধানকে, যদি দুটো আধানকে আমরা কাছাকাছি রাখি, তাহলে ওদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে কিংবা বিকর্ষণ বল কাজ করবে। বিকর্ষণ কেন বললাম? চুম্বকের ক্ষেত্রে তো বলেননি, আধানের ক্ষেত্রে কেন বলছেন? আরে ভাই, দুটো আধান ধরো প্লাস চার্জের আধান রয়েছে, দুটো ধরো প্লাস চার্জের আধান রয়েছে, তাহলে এরা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে না? বিকর্ষণ করবে তো। আচ্ছা, দুটো যদি মাইনাস চার্জের আধান থাকে তাহলে এরা পরস্পরকে কি করবে?
বিকর্ষণ করবে তো। তাহলে দুটো প্লাস চার্জের আধান পরস্পরকে বিকর্ষণ করে, দুটো মাইনাস চার্জের আধান পরস্পরকে বিকর্ষণ করে। ওই জন্য বললাম দুটো আধান যদি সমান চার্জের হয়, সমান চার্জের মানে কি দুটোই প্লাস চার্জের অথবা দুটোই মাইনাস চার্জের হয়, তাহলে তাদের মধ্যে কি বল দেখা দেয়? বিকর্ষণ বল দেখা দেয়। আর যদি একটা চার্জ হয়ে যায় প্লাস চার্জের আর একটা চার্জ হয়ে যায় মাইনাস চার্জের, তাহলে এরা পরস্পরকে কি করবে? অ্যাট্রাক্ট করবে, মানে কি করবে? আকর্ষণ করবে। কথাটা কি বললাম বোঝা গেল? তাহলে আধানের ক্ষেত্রে বিকর্ষণ বলও কাজ করছে, আবার আকর্ষণ বলও কাজ করছে। আশা করি তোমাদের মাথায় এই জিনিসটা আমি ঢোকাতে পারলাম। এটা তোমরা জানো, এটা ছোটবেলার জিনিস যে দুটো প্লাস চার্জের জিনিস পরস্পরকে বিকর্ষণ করে, দুটো মাইনাস চার্জও পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জকে কি করে? আকর্ষণ করে। একটা ছেলে একটা মেয়েকে কি করবে? কি সব বলছেন স্যার, ফিজিক্স পড়াতে সেগুলো কি হচ্ছে ক্লাসের মধ্যে? আরে ভাই যাই হোক, ব্যাপারটা আসি, ক্লাসে আসি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? একটা বিপরীত যদি তোমার হচ্ছে একটা ছেলে একটা মেয়ে হয়, মানে দুটো যদি ভিন্ন চার্জ হয়, একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, এরা পরস্পরকে কি করবে ভাই? আকর্ষণ করবে। তাহলে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটোর মানের গুণফলের সাথে কি হবে? সমানুপাতিক হবে। আর ওদের মধ্যবর্তী দূরত্বের সাথে কি হবে? বর্গের ব্যস্তানুপাতিক হবে। ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। আমি যে তোমাদেরকে বোঝালাম, যদি দুটোকে খুব কাছাকাছি রাখো তাহলে দূরত্ব কম, আকর্ষণ বল বেশি। দূরত্ব বাড়ালাম, আকর্ষণ বল কমে গেল। বোঝা গেল কথাটা কি বললাম? ঠিক সেম টু সেম লজিক হচ্ছে আধানের ক্ষেত্রে হলো যে আমি যদি দুটো আধানের মধ্যে দূরত্ব কম রাখি, আকর্ষণ বল বেশি থাকবে। দূরত্ব বাড়িয়ে দিলাম, আকর্ষণ বল কমে যাবে। এবার এই যে জিনিসটা, এটা কুলম্ব যখন পরীক্ষা করতে গেছিলেন তখন উনি দেখলেন এই আকর্ষণ বলটা বা বিকর্ষণ বলটা দূরত্বের বর্গের স্কোয়ারের সাথে ডিপেন্ড করে। মানেটা কি? মানে আমি ধরো দুটো আধানের মধ্যে দূরত্ব 3 মিটার বাড়ালাম, 3 মিটার দূরত্ব বাড়ালাম, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলটা ওটার স্কোয়ার মানে 9 গুণ কমে যাবে। আমি ধরো দুটো আধানের মধ্যে দূরত্ব 4 মিটার বাড়ালাম, তার মানে 4 স্কোয়ার মানে 16 গুণ আকর্ষণ বল বা বিকর্ষণ বল কমে যাবে। আমি ধরো দুটো আধানের মধ্যে দূরত্ব 5 মিটার বাড়ালাম, তাহলে 5 স্কোয়ার মানে 25 গুণ আকর্ষণ বল বা বিকর্ষণ বল কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে দূরত্ব যখনই আমরা কম রাখছি, আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা বেশি হচ্ছে। দূরত্ব যেই বাড়াচ্ছি, আকর্ষণ বল আর বিকর্ষণ বলটা কি হচ্ছে? কমে যাচ্ছে। ঠিক আছে, দূরত্ব বাড়ালে আকর্ষণ বল কমে যাচ্ছে। সেই জন্যই বলছে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটা ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। কি বললাম বোঝা গেল? আচ্ছা, আর একটা জিনিস কি বলছে, এই যে দুটো আধান আমার কাছে রয়েছে, এই দুটো আধান যদি পাওয়ারফুল আধান হয়, এটার পাওয়ার এখন যা আরো পাওয়ারফুল আধান নিলাম, এইটার পাওয়ার যা আমি আরো পাওয়ারফুল আধান নিলাম, এই দুটো পাওয়ারফুল আধানকে কাছাকাছি রাখলে এদের মধ্যে আকর্ষণ বল আরো বেড়ে যাবে, কিংবা যদি বিকর্ষণ হয় তাহলে বিকর্ষণ বল আরো বেড়ে যাবে। তাহলে এদের মানের কি গুণফল তার সাথে কি হচ্ছে? সমানুপাতিক হচ্ছে। তোমরা নিজেরা বলো, আমি একটা চুম্বক রেখেছি, এই একটা চুম্বক রেখেছি, এই চুম্বকটা দুটো চুম্বক পরস্পরকে আকর্ষণ করছে। তো এবার দেখা গেল এই চুম্বকটার এই চুম্বকটা আরো বেশি পাওয়ারফুল হয়ে গেল, তাহলে আরো জোরে আকর্ষণ করবে, ঠিক কিনা? এটার পাওয়ার আরো বেড়ে গেছে, এটার পাওয়ার আরো বেড়ে গেছে, তাহলে আরো জোরে আকর্ষণ করবে। এটাই তো স্বাভাবিক বিষয়, এটাই তো স্বাভাবিক সেন্স। তাহলে আধান দুটো ঠিক ওই রকমই কাজ করে। ওদের মানের যত বৃদ্ধি হবে, মানে মানের গুণফলের সাথে আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা কি হচ্ছে? সমানুপাতিক হচ্ছে। যদি মান বেশি হয় তাহলে আকর্ষণ বল বেশি হবে, মান কম হয় আকর্ষণ বল বা বিকর্ষণ বল কম হবে। তাহলে দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান ওদের মানের গুণফলের সাথে সমানুপাতিক, আর দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। ক্লিয়ার হলো তোমাদের কাছে ব্যাপারটা? এই যেমন ধরো একটা হচ্ছে ছেলে রয়েছে এখানে, ঠিক আছে, আর এইখানে একটা রয়েছে তোমার হচ্ছে একটা কোনো মেয়ে রয়েছে। ভাই, আরে ভাইয়া, ম্যাডাম জি, ঠিক আছে, আর এই হচ্ছে তোমার কি এখানে একটা ছেলে রয়েছে। তাহলে আমি কি বুঝবো? যদি এরা যদি কাছাকাছি থাকে, এরা যদি খুব কাছাকাছি থাকে, তাহলে এদের মধ্যে যে আকর্ষণটা এটা বেশি হবে না কম হবে?
তোমরা নিজেরা বলো। এরা যখন খুব কাছাকাছি থাকবে এদের মধ্যে আকর্ষণ বলটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। দূরত্ব কমে গেছে, আকর্ষণ বল বেড়ে গেছে। যদি এদেরকে একে দূরে পাঠিয়ে দিই, ওকে যদি দূরে পাঠিয়ে দিই, দূরত্ব যদি বাড়িয়ে দিই, তাহলে আকর্ষণ বল কি হয়ে যাবে? দূরত্ব বাড়িয়ে দিয়েছি মানে আকর্ষণ বল কমে যাবে। তাহলে দূরত্বের সাথে আকর্ষণ বল কি হচ্ছে? কি হচ্ছে? সমানুপাতিক হচ্ছে না ব্যস্তানুপাতিক হচ্ছে? ব্যস্তানুপাতিক হচ্ছে ভাই, ব্যস্তানুপাতিক হচ্ছে, স্বাভাবিক বিষয়। এবার ধরো এই মেয়েটা একটা বাচ্চা মেয়ে, এই ছেলেটা একটা বাচ্চা ছেলে, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা বেশি হবে না কম হবে? কম হবে। দুটো বাচ্চাকে তুমি একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা ছেলেকে পাশাপাশি রেখে দিয়েছো, খুব একটা বেশি ওদের মধ্যে কাজ করবে না ব্যাপারটা, তাই না? কিন্তু এরা যদি ভাই অ্যাডাল্ট এজের হয়, এরা দুজন যদি অ্যাডাল্ট এজের হয়, বয়স যদি এদের বেশি হয়, তাহলে ওদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা কি হবে? বয়স বেড়ে গেছে মানে আধানকে দিয়ে ভাবো, এর আধানের মান বেড়ে গেছে, ওই আধানেরও মান বেড়ে গেছে, তাহলে ওদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা কি হবে? বেশি হবে। তাহলে কি বললাম? আধানের মান বেড়ে গেলে, আধানের মান যদি বেড়ে যায় তাহলে আকর্ষণ বল বেড়ে যাবে, বা বিকর্ষণ বল হলে সেটাও বেড়ে যাবে। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? আর যদি ওদের দূরত্ব, তাহলে মানের সাথে আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা সমানুপাতিক হচ্ছে, আর দূরত্বের বর্গের সাথে কি হচ্ছে? জিনিসটা ব্যস্তানুপাতিক হচ্ছে। দিস ইজ দ্য লজিক অফ ফিজিক্স। ঠিক আছে, এইভাবে বুঝতে হয় ফিজিক্স। এবার এই ভিডিওটা দেখে অনেকে গালাগাল করবে, স্যার এগুলো কি বোঝাচ্ছেন? আরে ভাই, তোমাদের সিম্পলিসিটির জন্য বোঝালাম। ঠিক আছে, কি বললাম? সোমনাথ স্যারের ক্লাস মানে এইখানে এইসবই হয় ভাই। ঠিক আছে, আমি ক্লাসে ভাই এইসবই করি। ঠিক আছে, এইভাবেই বোঝাই। ঠিক আছে, চলো দেখো, ধরো এখানে একটা বিন্দু আধান রয়েছে, এটা হচ্ছে Q1, এখানে একটা বিন্দু আধান রয়েছে, এটা হচ্ছে Q2। এই দুটো আধানের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে R। তাহলে এই দুটো আধানের যত বেশি মান হবে, মানের গুণফলের সাথে আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা কি হবে? সমানুপাতিক হবে। তো ধরলাম আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা হচ্ছে F, যেটা সমানুপাতিক হবে কার সাথে? এই আধানটার যা মান Q1 আর এই আধানটার যা মান Q2, এদের দুজনার গুণফলের সাথে আকর্ষণ বা বিকর্ষণ বলটা সমানুপাতিক হবে। বোঝা গেল কি বললাম? এই আধানটার যা মান Q1, এই আধানটার যা মান Q2, এদের দুজনার মানের গুণফলের সাথে ফোর্সটা কি হচ্ছে? সমানুপাতিক হচ্ছে। যেমন বোঝালাম, এর বয়স যত বেড়ে যাবে, এদের বয়স যত বেড়ে যাবে, আকর্ষণটা আরো তত বেড়ে যাবে। বোঝা গেল কি বললাম? আর কি দূরত্ব যত বেশি থাকবে, আকর্ষণ বল তত কি হবে? কম থাকবে। যত কাছাকাছি থাকবে আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা তত কি হবে? বেশি থাকবে। তাহলে ফোর্সটা বা আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা দূরত্বের বর্গের সাথে, দূরত্ব মানে এই যে দূরত্বটা, এদের মধ্যে দূরত্ব কত ধরেছি? আর এই আর এর বর্গের সাথে দেখো ব্যস্তানুপাতিক রয়েছে, উল্টো দিক করে রয়েছে। তাহলে আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা দূরত্বের বর্গের সাথে কি রয়েছে? ব্যস্তানুপাতিক উল্টো দিকে রয়েছে। তাহলে দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান আধান দুটোর মানের গুণফলের সাথে সমানুপাতিক, আর ওদের মধ্যবর্তী যে দূরত্ব আর তার বর্গের সাথে দেখো উল্টো দিক করে রয়েছে, তার সাথে কি হচ্ছে? ব্যস্তানুপাতিক হয়েছে। আশা করি আমি তোমার কাছে জিনিসটাকে ক্লিয়ার করতে পেরেছি, কেন এটা সমানুপাতিক হচ্ছে আর এই দূরত্বের সাথে কেন ব্যস্তানুপাতিক হয়েছে। আশা করি তোমাদেরকে যে চুম্বকের এক্সাম্পলটা, ছেলে আর মেয়ের যে এক্সাম্পলটা দিলাম, তাই দিয়ে আশা করি তোমার কাছে ক্লিয়ার করে দিয়েছি। এবার আমি ডেফিনেশনটা যেটা মানে সূত্রটা যেটা দেওয়া হয়েছিল সেইটা আমি একটুখানি লিখবো এখানে, এবং লেখার পর তোমাদেরকে আমি ডিটেলসে জিনিসটাকে বোঝাবো। কি বলেছি? দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির মানের গুণফলের সাথে সমানুপাতিক। এই যে আধানটার মান Q1, এই যে আধানটার মান Q2, এদের যে মানের যে গুণফল, এই গুণফলের সাথে আকর্ষণ বল বা বিকর্ষণ বল যেটা F, এটা সমানুপাতিক হবে। এটা হচ্ছে 1 নাম্বার কথা ভাই, এটা হচ্ছে 1 নাম্বার কথা। আর 2 নাম্বার কথা কি বলছে? ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই আধানটার মধ্যবর্তী দূরত্ব কত? আর এই আর এর বর্গের সাথে আকর্ষণ বা বিকর্ষণ বলটা হচ্ছে ব্যস্তানুপাতিক। দেখো উল্টো দিক করে রয়েছে, তাহলে এফটা আর এর বর্গের সাথে কি রয়েছে? ব্যস্তানুপাতিক রয়েছে। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার কি হবে? এটা হবে ইকুয়েশন নাম্বার 2 হবে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবার আমি তোমাদেরকে জানি যে তোমরা একটা ছোটবেলা থেকে একটা সূত্র শিখে এসছো,
যেটা হচ্ছে যৌগিক ভেদের সূত্র। যৌগিক ভেদের সূত্রতে তোমরা কি জানো, এটা যদি ইকুয়েশন নাম্বার 1 হয়, এটা যদি ইকুয়েশন নাম্বার 2 হয়, আমি যদি দুটোকে আমি যদি কম্বাইন করি, এই সাইডটার এই সাইডটাকে যদি আমি কম্বাইন করি, তাহলে আমরা দুটো ইকুয়েশনকে একটা ইকুয়েশন বানিয়ে লিখতে পারি, যেটা দিয়ে আমি নিউমেরিক্যাল সলভ করতে পারবো। সেটা হচ্ছে এফ সমানুপাতিক Q1 ইন্টু হচ্ছে Q2 বাই হচ্ছে আর স্কোয়ার। কিভাবে করলাম দেখো, এর বাঁহাতে এফ আছে, এর বাঁহাতে এফ আছে, আমি বাঁহাতে এফই রাখলাম, এখানে সমানুপাতিক আছে, এখানেও সমানুপাতিক আছে, আমি সমানুপাতিকই রাখলাম। দেখো Q1 আর Q2টা ওপর দিকে রয়েছে, কিছু এর তলায় কিছু নেই, মানে এক আছে। Q1 Q2টা দেখো ওপর দিকে রয়েছে, এখানে দেখো Q1 Q2টা ওপর দিকে রয়েছে, আর স্কোয়ারটা দেখো তলায় রয়েছে, এই দেখো আর স্কোয়ারটা তলায় রয়েছে। তাহলে এই যে জিনিসটা আমি বানালাম এফ সমানুপাতিক Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা আমি কি করে বানালাম, আমি 1 নম্বর সমীকরণটা আর 2 নম্বর সমীকরণটাকে যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে আমি এটাকে বানালাম। এবার তোমরা জানো, আমরা যদি এই যৌগিক ভেদের উপপাদ্যের সমানুপাতিক চিহ্নটাকে তুলতে চাই, তাহলে এফ ইকুয়াল টু কি আসবে, সমানুপাতিক চিহ্ন উঠে যাবে। সমানুপাতিক চিহ্ন উঠে গেলে এখানে একটা ধ্রুবক আসে, যেটাকে লেখা হয় কে ড্যাশ দ্বারা। কে ড্যাশ এখানে লিখবে Q1 Q2 বাই লিখবে হচ্ছে আর স্কোয়ার। কেন কে ড্যাশ লেখালাম, কি কারণে লেখালাম, সব বলবো। আমি তোমাদেরকে বারবার বলছি, সমানুপাতিক চিহ্ন তুলে এখানে ইকুয়াল টু লিখবে, ইকুয়াল টু লেখার পর এখানে কে ড্যাশ লিখবে, যেরকম লিখেছি সেরকম লিখবে, নিজের কোনো পাকামো এক্সট্রা কোনো পাকামো নেই করনে वाला, হ্যাঁ নেই করনে वाला, নিজের कोई পাকামো, ভাই মেরা হিন্দি বহুত আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ছেড়ে দো, ছোড় দো। কি বললাম, সমানুপাতিক চিহ্ন তোলার পর এখানে ইকুয়াল টু আসবে, আর এখানে কি লিখবো, একটা কে ড্যাশ লিখবো। তোমরা জানো যদি সমানুপাতিক চিহ্ন তো উঠে যায়, তাহলে এখানে একটা ইকুয়াল টু আসে, তার পাশে একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটাকে আমরা কি দিয়ে লিখবো, কে ড্যাশ দ্বারা লিখবো। বোঝা গেল কি বললাম। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এটা কি ফর্মুলা, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। জেনারেল ফর্মুলা মানে কি, মানে এটা হচ্ছে সাধারণ একটা ফর্মুলা, মানে এটা সাধারণ অবস্থাতে। এবার দেখো দুটো কেস বোঝাচ্ছি, ভালো করে শুনবে। একটা হবে হচ্ছে তোমার কি, একটা হবে হচ্ছে তোমার সিজিএস পদ্ধতিতে, আর একটা তোমার কি হবে এসআই পদ্ধতিতে। দেখো ভালো করে শুনবে জিনিসটা। যখন সিজিএস পদ্ধতিতে বলবো, তখন এফ ইজিক্যাল টু এই কে ড্যাশের জায়গাতে আমরা ইউজ করব 1/k Q1 ইন্টু Q2 বাই হচ্ছে আর স্কোয়ার। এটা সিজিএস পদ্ধতির জন্য। কি বললাম, সিজিএস পদ্ধতিতে কে ড্যাশের জায়গাতে কত ইউজ করা হয়, 1/k ইউজ করা হয়। ঠিক আছে, বোঝা গেল কথাটা কি বলেছি। আচ্ছা, যখন আমরা এসআই পদ্ধতিতে করব, তখন এফ ইজিক্যাল টু আমরা লিখবো এই কে ড্যাশের জায়গাতে আমরা লিখবো 1/4 পাই এপসাইলন। এটাকে এপসাইলনের চিহ্ন বলা হয়, এই চিহ্নটা, এটাকে কি বলা হয়, এপসাইলন। এপসাইলন এটাকে বলা হয় এপসাইলন। তো কে ড্যাশের জায়গাতে, এই কে ড্যাশের জায়গাতে আমরা কি লিখবো, 1/4 পাই এপসাইলন, তারপর যেরকম Q1 Q2 বাই আর স্কোয়ার আছে সেটা দেখে দেখে লিখে দেবো, মানে Q1 ইন্টু Q2 বাই দিয়ে যেরকম আর স্কোয়ার আছে সেরকম আর স্কোয়ার লিখে দেবো। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে জিনিসটা। এবার একটা কথা বলে দিই, এই যে এপসাইলন রয়েছে, এই এপসাইলনটাকে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এপসাইলনটাকে কি বলা হয়, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আর এখানে যে কেটাকে দেখতে পাচ্ছ, কেটাকে বলা হয় হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, তাহলে তোমরা এখন আমাকে কোয়েশ্চেন করবে, স্যার এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক আর তড়িৎ ভেদ্যতা, এই জিনিসটা আবার কি জিনিস, এই জিনিসটা কি, এই জিনিসটা কি জিনিস, এটা নিয়ে আমি পরে একটা ক্লাস দেব। সেই ক্লাসে আমি ডিটেলসে তোমাদেরকে বোঝাবো এই কেটা কি আর এপসাইলন জিনিসটা কি, এবং এটা তোমাদের টপিক রয়েছে অল্প করে, মানে আসবে না কোশ্চেন এখান থেকে কি এটা কি জিনিস তোমার না জানলেও চলবে, বাট তোমাকে আমি 1-2 লাইনের মানে একটা ছোট্ট ক্লাসের মধ্যে 5-10 মিনিট একটা আলাদাভাবে একটা ক্লাস দেবো, দিয়ে আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো যে কে এর জিনিসটা কি আর এপসাইলন জিনিসটা কি। আপাতত জাস্ট খালি এটা মনে রেখে দাও, কেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক আর এপসাইলনটাকে আমরা বলে থাকি মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তোমরা, আমি এখানে মাধ্যমের কথা লিখিনি, তোমরা লিখে নেবে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আশা করি বোঝা গেল। এবার দেখো সিজিএস পদ্ধতিতে যখন আমি হিসাব করব, যখন আমি বায়ু মাধ্যমে কথা বলবো, যখন আমরা কোন মাধ্যমে কথা বলবো, যখন আমরা বায়ু মাধ্যমে কথা বলবো, তখন এই যে কেটা দেখতে পাচ্ছ, এই কেটাকে ধরা হয় হচ্ছে 1 ধরা হয়। কেটাকে কত ধরা হয় ভাই, কেটাকে ধরা হয় 1 ধরা হয়। তাহলে কেটাকে যদি তখন 1 ধরা হয়, তাহলে এফ ইজিক্যাল টু তখন এটা আসবে 1, আর এই কে এর জায়গাতে আসবে 1, মানে 1/1, মানে কাটাকুটি হয়ে ওই 1টাকে বাদ দিতে পারি। তাহলে তখন চলে আসবে শুধুমাত্র Q1 Q2 বাই চলে আসবে হচ্ছে আর স্কোয়ার, আর এখানে 1/1 চাইলে লিখতে পারো, না লিখলেও এই 1/1 লেখা যায়, না লেখাও তার, না লিখলেও অসুবিধা নেই। বোঝা গেল কথাটা কি বললাম। তাহলে বায়ু মাধ্যমে যখন আমি কথা বলবো, তখন এই কে এর জায়গাতে কত পুট করতে হবে, 1 পুট করতে হবে। এটা কার জন্য, এটা হচ্ছে যখন আমরা সিজিএস পদ্ধতিতে হিসাব করব তার জন্য।
এবার যদি আমরা এসআই পদ্ধতিতে হিসাব করি, এসআই পদ্ধতিতে হিসাব করলে এটা বায়ু মাধ্যমে হিসাব করবে যখন, তাহলে বায়ু মাধ্যমে যখন তুমি হিসাব করবে তখন এপসাইলনের জায়গাতে এপসাইলন নট ইউজ করা হয়, মানে এপসাইলনের নিচে 0, এটাকে বলা হয় এপসাইলন নট। ঠিক আছে, এপসাইলনের জায়গাতে কি ইউজ করা হয়? এপসাইলন নট ইউজ করা হয়। তো এই যে এপসাইলন নট যখন ইউজ করবে তখন এটা দেখতে কিরম লাগবে? এফ ইজ ইকাল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 ইন্টু Q2 বাই হচ্ছে কি? বাই হচ্ছে আর স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বায়ু মাধ্যমে এপসাইলনের জায়গাতে কি ইউজ করা হয়? এপসাইলনের জায়গাতে এপসাইলন নট ইউজ করা হয়। কেন স্যার ইউজ করা হয়? এটা কোশ্চেন আমাকে অনেক ছেলে মেয়ে করবে। কেন করা হয়? আরে ভাই কেন করা হয়, এটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতার উপর ডিপেন্ড করে। এই যে এপসাইলন জিনিসটা, এটা কি? এটা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তো দেখা গেছে এপসাইলনের জায়গাতে এপসাইলন নট বসালে আমরা একটা মান পাই, যে মানটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। এই যে মানটা পাই, এই মানটা বসিয়ে যদি আমরা কোনো কিছুকে সলভ করি তো তখন আমরা প্রপার অ্যান্সারটা পাই। ওই কারণের জন্য এখানে এপসাইলনের জায়গাতে এপসাইলন নটটাকে ইউজ করা হয়। বোঝা গেল কথাটা কি বললাম? এই যে এপসাইলন নট, যেটা এপসাইলন নটটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। এটা হচ্ছে এপসাইলন নটের মান, এটা মুখস্থ রাখবে। এবার তুমি একটা কাজ করো, তোমার কাছে ক্যালকুলেটর আছে, তুমি একটা কাজ করো, ঠিকঠাকভাবে ক্যালকুলেটর মারবে ব্র্যাকেট ফ্যাকেট দিয়ে। যদি কেউ ক্যালকুলেটারে ঠিকঠাকভাবে মারতে না জানো তাহলে আমার কিছু বলার নেই। এই এপসাইলন নটের জায়গাতে তোমার যে এই যে মানটা আমি লিখেছি 8.854 ইন্টু 10⁻⁻12, এটা এইখানে পুট করো, তার সাথে 4 পাইকে গুণ করো, আর সেই গোটা নাম্বারটাকে 1/4 পাই, মানে ক্যালকুলেটারের মধ্যে কিভাবে লিখবে? 1 লিখে ভাগ চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভেতর 4 এর জায়গায় 4 পাই আছে, ক্যালকুলেটারে মেরে দেবে, আর এপসাইলন নটের জায়গাতে 8.854 ইন্টু 10⁻⁻12 পুট করবে, করে সলভ করবে। করে তুমি দেখতে পাবে এই যে গোটা 1/4 পাই এপসাইলন নট, এটার মান আসবে এফ ইজ ইকাল টু 9 ইন্টু 10⁻9, আর এখানে Q1 Q2 বাই আর স্কোয়ার যেরকম আছে সেরকম থাকবে। এই যে মানটা আছে সেটা তুমি এরকম পেয়ে যাবে। তাহলে কি পাবে? 1/4 পাই এপসাইলন নটের জায়গাতে পাবে 9 ইন্টু 10⁻9, আর Q1 Q2 বাই আর স্কোয়ার যেরকম আছে সেরকম তোমরা পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এফ এর মান দাঁড়াবে। এটা কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে। কোন মাধ্যমে? বায়ু মাধ্যমে। আশা করি তোমাদের কাছে বুঝতে পারা গেছে। আর যখন সিজিএস পদ্ধতিতে হিসাব করব তখন কে ড্যাশের জায়গাতে 1/k ইউজ করব আর Q1 Q2 বাই আর স্কোয়ার ইউজ করব। কিন্তু যদি কথা হয় বায়ু মাধ্যমে তখন কে এর জায়গাতে 1 পুট করা হবে, আর তখন কি হবে? Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার স্যার কেন করা হচ্ছে? ভাই এগুলো এক্সপেরিমেন্টাল ডেটা, এক্সপেরিমেন্টাল ভ্যালু, তাই জন্য এখানে এটা পুট করা হচ্ছে। কি বললাম বোঝা গেল? তো এইগুলো তোমরা নিজেরা আশা করি খাতার মধ্যে লিখে নিয়েছো। এখনো অবধি যা যা পড়ানো হয়েছে এইটুকু তোমরা খাতার মধ্যে লিখে নাও। স্ক্রিনশট ফিনশট মেরে লাভ নেই, আমি জানি এক্ষুনি সবাই স্ক্রিনশট মারা শুরু করে দিয়েছে। আরে ভাই স্ক্রিনশট মেরে কি করবো, তো ফোনেই পড়ে থাকবে, ওই স্ক্রিনশটটা দেখবে আর দিন কেটে যাবে, ওইসব করে লাভ নেই ভাই। স্ক্রিনশট ফিনশট মেরো না, খাতার মধ্যে লেখো, যা যা লেখালাম খাতার মধ্যে লেখো। এই যে এপসাইলন নট, এপসাইলন নটের মানটা কি? এপসাইলন নটের মান 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। এপসাইলন নটটা কখন পুট করতে হয়? যখন এটা বায়ু মাধ্যমে থাকে তখন এপসাইলনের জায়গাতে এপসাইলন নট পুট করতে হয়, এবং পুট করলে এখানে আসবে 1/4 পাই এপসাইলন নট। এই এপসাইলন নটের মান কোনটা? এই যে 8.854 ইন্টু 10⁻⁻12, যেই এখানে পুট করবে আর গোটা নাম্বারটাকে 1/4 পাই 8 ইন্টু 8.54 ইন্টু 10⁻⁻12 দিয়ে যখনই ভাগ করবে তুমি গোটা মানটা পাবে 9 ইন্টু 10⁻9। এই মানটাই পাবে, এই মানটাই পাবে। তাহলে এফ এর মান দাঁড়াবে 9 ইন্টু 10⁻9 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা কোন মাধ্যমে? এসআই পদ্ধতির বায়ু মাধ্যমে। এসআই পদ্ধতির বায়ু মাধ্যমে 9 ইন্টু 10⁻9 Q1 Q2 বাই আর স্কোয়ার। সিজিএস পদ্ধতির বায়ু মাধ্যমে কত আসবে? এফ ইজ ইকাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার, আর শুধু কত আসবে? 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার। এসআই পদ্ধতিতে নর্মাল 1/4 পাই এপসিলন Q1 Q2 বাই আর স্কোয়ার। যা যা লেখানো হয়েছে এতটা অবধি তোমরা আশা করি বুঝতে পেরেছো, খাতার মধ্যে নোট ডাউন করো। এবার এইখানের পর আমরা তোমাদেরকে যে জিনিসটা বলবো, আমি দেখো কুলম্বের সূত্র লেখার সময় কয়েকটা পয়েন্ট এখানে লিখেছি, যেটার তলায় তোমরা এখনই আন্ডারলাইন করবে। সেটা হচ্ছে স্থির কথাটার তলায় আন্ডারলাইন করবে, বিন্দু আধান কথাটার তলায় আন্ডারলাইন করবে। ঠিক আছে, এই দুটো কথার নিচে আন্ডারলাইন করো, একটা হচ্ছে স্থির কথাটার নিচে আন্ডারলাইন করো, আর একটা হচ্ছে বিন্দু আধানের নিচে আন্ডারলাইন করো। এইখান থেকে কেন আন্ডারলাইন করালাম, এখানে কেন আমি আন্ডারলাইন করালাম, দেখো তোমার কাছে পরীক্ষায় প্রশ্ন আসবে যে কুলম্বের সূত্রটা কখন প্রযোজ্য। দেখো কুলম্বের সূত্র প্রযোজ্য হওয়ার জন্য টোটাল 3টে শর্ত আছে। 1 নাম্বার কথা,
কুলম্বের সূত্র তখন প্রযোজ্য হবে যখন আধান দুটো বিন্দু আধান হবে। এবার কোশ্চেনটা হচ্ছে স্যার বিন্দু আধান জিনিসটা কি? বিন্দু আধান মানে এই আধান দুটোর মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা এই আধানগুলোর ব্যাসার্ধের তুলনায় অনেক বড় হবে। কোনটা বড় হবে? এই 8টা বড় হবে। 8টা মানে এদের মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বটা অনেক বড় হবে। কার তুলনায়? আধান দুটোর ব্যাসার্ধের তুলনায়। বোঝা গেল কথাটা কি বললাম? মানে মনে করো, ধরো আধান দুটোর ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার আর দূরত্ব হলো 100 সেন্টিমিটার। তাহলে দেখো আমি যদি কম্প্যারিজন করি, 100 সেন্টিমিটার হচ্ছে দূরত্ব আর আধানটার মধ্যে মানে আধানের যে ব্যাসার্ধ, আধানটার যে ব্যাসার্ধ, ঠিক আছে, আধানের যে ব্যাসার্ধ যেটা, সেটা কত? ব্যাসার্ধটা হচ্ছে 1 সেন্টিমিটার। তার মানে যখন তুমি 100 সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে থাকবে, তুমি যখন 100 সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে থাকবে, তখন ওই 100 সেন্টিমিটার দূরত্বে থাকা একটা 1 সেন্টিমিটার ব্যাসার্ধের কোনো জিনিসকে তোমার কাছে নিশ্চয়ই একটা বিন্দুর মতন দেখতে লাগবে। নিশ্চয়ই একটা কিসের মতো দেখতে লাগবে? একটা বিন্দুর মতন দেখতে লাগবে। তুমি যখন 100 সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে থাকবে বা 1000 সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে থাকবে, তখন ওই 1 সেন্টিমিটার মানে সাইজের কোন একটা ব্যাসার্ধের কোন একটা জিনিসকে তোমার চোখে কার মতো লাগবে? একটা বিন্দুর মতো লাগবে। তুমি যখন এখান থেকে যে সূর্যকে দেখো, ধরো তুমি পৃথিবী থেকে তুমি যখন সূর্য বাদ দাও, তুমি যখন চাঁদকে দেখো রাত্রিবেলা, চাঁদকে কইটুকু দেখো তোমরা? এইটুকু দেখো, এইটুকু দেখো। একটা রুটির সাইজের দেখো, একটা রুটির সাইজের দেখো। বাস্তবে কি চাঁদ ওই রুটির সাইজের? তাই কি? নিশ্চয়ই না। তাহলে তুমি যখন এখান থেকে তুমি চাঁদকে দেখছো, অতটা দূরত্বে দেখছো বলে চাঁদটাকে দেখতে কার মতো লাগছে? রুটির মতো লাগছে। তার মানে দূরত্ব অত্যাধিক বেশি হওয়ার কারণে, চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব অত্যাধিক বেশি হওয়ার কারণে চাঁদকে অনেক 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 ছোট লাগছে। বাস্তবে চাঁদ কিন্তু ওইটুকু সাইজের কখনোই না। এটুকু তোমরা সবার সেন্স আছে এইটুকু। তাহলে ঠিক সেম টু সেম লজিক এইখানে লাগাও, যে এই দুটো আধানের মধ্যে যে দূরত্বটা হবে, এই আধান দুটোর মধ্যে যে দূরত্বটা হবে, সেই দূরত্বটা অনেক বেশি হবে। কিসের তুলনায়? আধান দুটোর ব্যাসার্ধের তুলনায়। বোঝা গেল কি বললাম? তাহলে আধান দুটোর কি বলছি ভালো করে এই সাইডে একটুখানি লিখে দিচ্ছি, দেখে নাও ভালো করে। ব্যাসার্ধের থেকে আধান দুটোর ব্যাসার্ধের থেকে এদের যে দূরত্বটা অনেক বেশি কি হবে? বড় হবে। দেখো দূরত্বটা অনেক অনেক বড় হবে। ডবল গ্রেটার দ্যান দেওয়া আছে কার থেকে? ব্যাসার্ধের তুলনায়, আধান দুটোর ব্যাসার্ধের তুলনায়। আশা করি বোঝা গেল। তখন কি হবে? আধান দুটোকে কিসের মতো দেখতে লাগবে? দুটো বিন্দু আধান হয়ে যাবে। আধান দুটো কি হয়ে যাবে? দুটো বিন্দু আধান হয়ে যাবে। তাহলে আধান দুটো যদি বিন্দু আধান হয় তখন কুলম্বের সূত্র প্রযোজ্য। আধান দুটো যদি স্থির অবস্থায় থাকে, স্থির অবস্থায় না থাকলে থিওরি অফ রিলেটিভিটি মানবে না। তাহলে যদি আধান দুটি স্থির অবস্থায় থাকে তাহলে কি হবে? আধান দুটোর মধ্যে আমরা কি করতে পারবো? কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করবার জন্য দুটো শর্ত বললাম। আধান দুটোকে স্থির হতে হবে, আধান দুটোকে কি হতে হবে? বিন্দু আধান হতে হবে। এটা কুলম্বের ল অনুযায়ী এসছে। কুলম্ব যখন পরীক্ষা করেছিলেন বা টেস্ট যখন করেছিলেন, দুটো স্থির বিন্দু আধানের মধ্যেই করেছিলেন। ঠিক আছে? তো সেই কারণের জন্য এই লটা তখনই অ্যাপ্লিকেবল যখন আধান দুটোর মধ্যে যে মানে দূরত্ব সেটা যদি খুব বেশি হয়, অর্থাৎ আধান দুটো যদি বিন্দু আধান হয় আর আধান দুটো যদি স্থির থাকে। তাহলে এই হলো দুটো কথা। 3 নাম্বার কথা কি? 3 নাম্বার কথা হচ্ছে আধান দুটোর মধ্যবর্তী যে দূরত্ব সেটা যেন মিনিমাম 10⁻⁻15 মিটারের থেকে বেশি। আধান দুটোর মধ্যবর্তী যে দূরত্ব সেটা যেন নিউক্লিয় দূরত্বের থেকে বেশি হয়। তাহলে কি বললাম? আধান দুটোর মধ্যে যে দূরত্ব সেটা যেন 10⁻⁻15 মিটারের থেকে বেশি হয়। তাহলে এইটা যদি হয় 10⁻⁻15 মিটারের থেকে যদি বেশি হয়, তাহলে আমরা কি করতে পারবো? তাহলে আমরা আধান দুটোর মধ্যে কুলম্বের সূত্র ইউজ করতে পারবো। বোঝা গেল কথাটা কি বললাম? তাহলে 3টে কন্ডিশন বলেছি, এটা খাতার মধ্যে নোট ডাউন করো, আমি বোর্ডের মধ্যে লেখাচ্ছি না। কুলম্বের সূত্র তখনই প্রযোজ্য হবে যদি আধান দুটি স্থির থাকে, আধান দুটি বিন্দু আধান হয়, আর আধান দুটির মধ্যে যে ডিস্টেন্স সেটা যেন 10⁻⁻15 মিটারের থেকে বেশি হয়। যদি 10⁻⁻15 মিটারের থেকে বেশি না হয় তাহলে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না, সেখানে নিউক্লিয় যে সূত্র বা নিউক্লিয় বল প্রযোজ্য হবে। মানে তখন আর কুলম্বের যে কুলম্বীয় আকর্ষণ বল বা বিকর্ষণ বল সেটা প্রযোজ্য হবে না। বোঝা গেল কথাটা কি বললাম? তাহলে এই হচ্ছে তোমাদের কাছে 3টে কথা, যে 3টে কথা তোমাদেরকে পরীক্ষাতে প্রশ্ন আসলেও আসতে পারে। যে 3টে পয়েন্ট কি আসতে পারে? 3টে পয়েন্ট তোমার কাছে আসতে পারে যে কুলম্বের সূত্র কখন প্রযোজ্য। কুলম্বের সূত্র তখন প্রযোজ্য যখন আধান দুটি স্থির আধান হবে। কুলম্বের সূত্র তখন প্রযোজ্য যদি আধান দুটি বিন্দু আধান হয়। কুলম্বের সূত্র তখন প্রযোজ্য যদি আধান দুটির মধ্যবর্তী দূরত্ব 10⁻⁻15 মিটারের থেকে বেশি হয়। কম হলে
অ্যাপ্লিকেবল হবে না কুলম্বের সূত্র। এই 3টে পয়েন্ট খাতার মধ্যে লেখো। এখন অবধি কুলম্বের সূত্র লিখিয়েছি, লেখো। ইকুয়েশন বানিয়েছি, লেখো। সিজিএস পদ্ধতিতে ইকুয়েশন, এসআই পদ্ধতিতে ইকুয়েশন বানিয়েছি, লেখো। বায়ু মাধ্যমে ইকুয়েশন বানিয়েছি, লেখো। এখানে যেটা বানিয়েছি লেখো। এপসিলনকে আমরা বলে থাকি তড়িৎ ভেদ্যতা মাধ্যমে, সেটাও লেখো। কেটাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে, সেটাও লেখো। এপসিলন নটকে, এটা এপসিলন নটটা মুছে গেছে, এপসিলন নট মানে হচ্ছে তোমার এই মানটা হয়, সেটা লেখো। আর গোটা 1/4 পাই এপসিলন নটের মান যে 9 × 10⁹ হয়, সেটাও লেখো। তাহলে এই হচ্ছে টোটাল জিনিস যেটা তোমাদেরকে এখন লিখতে হবে, খাতার মধ্যে লিখে বাড়িতে ভালো করে এবার পড়তে হবে। আশা করি তোমাদের এই যে যতটুকু আমি পড়ালাম এতটুকুর মধ্যে জিনিসটা বোঝা গেছে। এবার আমি তোমাদেরকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেই জিনিসটা হচ্ছে কুলম্বের সূত্রের সাথে আমরা যে মহাকর্ষ সূত্র পাই তার সাথে কি কিছু মিল আছে, দেখে নেওয়া যাক কিছু মিল আছে না নেই। এটা দেখাবো যে মহাকর্ষ বল এবং তার সঙ্গে কুলম্বীয় আকর্ষণ বল বা কুলম্বীয় আকর্ষণ বলের অপর নাম হচ্ছে স্থিরতড়িৎ আকর্ষণ বল, এই দুটো বলের মধ্যে কি কি সাদৃশ্য বা কি কি মিল আছে সেটা আমরা দেখব। দেখো আমি লিখেছি এখানে মহাকর্ষ বল আর লিখেছি স্থিরতড়িৎ আকর্ষণ বল, বা এটাকে অপর কি নাম দিয়েছি, বা নাম দিয়েছি কুলম্বীয় আকর্ষণ বল। দেখে নাও, স্থিরতড়িৎ আকর্ষণ বল বা হচ্ছে কুলম্বীয় আকর্ষণ বল, এই দুটো বলের মধ্যে কি কি সাদৃশ্য আছে, মানে এই দুটো বলের মধ্যে কি কি মিল আছে সেটা আমরা দেখব। দেখো কুলম্বীয় বলের যে ইকুয়েশন সেটা হচ্ছে এইটা, F = K' Q1 Q2/r²। F = K'(Q1 Q2/r²). এটা কার মানে কি আকর্ষণ বল, এটা হচ্ছে কুলম্বীয় আকর্ষণ বলের ইকুয়েশন। আর মহাকর্ষ বলের ইকুয়েশন এইটা ছিল, F = G × M হচ্ছে r² ছিল। ঠিক আছে, দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, যেটা মহাকর্ষীয় আকর্ষণ বল তার দেখো F যেটা, সেটা দেখো F, যেটা দেখো এখানে G সেটা দেখো এখানে K', যেটা দেখো এখানে M সেটা এখানে Q1, যেটা এখানে M সেটা এখানে হচ্ছে Q2, আর যেটা এখানে r² মানে দূরত্ব সেটা হচ্ছে এখানে r² মানে দূরত্ব। এবার এই যে মহাকর্ষ বলের এই যে ইকুয়েশনটা আমি তোমাদেরকে লিখলাম, এটা হচ্ছে আমার দেখবে আমারই চ্যানেলে একটা ভিডিও আছে, ক্লাস 11-এ তোমরা মহাকর্ষ চ্যাপ্টার আশা করি তোমরা পড়েছো, যদি পড়ে না থাকো তাহলে আমাদের মহাকর্ষের একটা ভিডিও আছে, ফার্স্ট পার্টটা তোমরা একটু দেখে নেবে। দেখে নিলেই মহাকর্ষ বল সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। আমি তবু একটুখানি ছোট্ট করে এখানে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এখানে একটা বস্তু রয়েছে আর এখানে আর একটা বস্তু রয়েছে, এই দুটোর বস্তুর এইটা হচ্ছে কেন্দ্র, এইটা হচ্ছে কেন্দ্র। তাহলে বলছে যে এই দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, এখানে কিন্তু কোনো বিকর্ষণ বল হয় না মহাকর্ষের ক্ষেত্রে। তাহলে এই দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল এদের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, এবং এই আকর্ষণ বলের মানটা এই বস্তু দুটোর ভরের গুণফলের সাথে সমানুপাতিক। বোঝা গেল কি বললাম? মানে আকর্ষণ বল যেটা এফটা হবে এই বস্তুটার ভর মনে করো M, এটার মনে করো m, তাহলে এই যে আকর্ষণ বলটা সেটা হবে M, মানে এই বস্তুটার যা ভর M আর এই বস্তুটার যা ভর m, এদের গুণফলের সাথে সমানুপাতিক, পাক্কা কুলম্বের বলের মতো। ওই যে মনে আছে যে আধান দুটোর মানের গুণফলের সাথে সমানুপাতিক ছিল, Q1 আর Q2 গুণফলের সাথে সমানুপাতিক ছিল, পুরো সেম টু সেম। এফটা মানে আকর্ষণ বলটা হবে এই বস্তুটার যা ভর আর এই বস্তুটার যা ভর, এদের দুজনের ভরের গুণফলের সাথে আকর্ষণ বলটা সমানুপাতিক। এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা বলছে এদের সেন্টার মানে কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব, মনে করো দূরত্ব হচ্ছে r, এই দূরত্বের সাথে আকর্ষণ বলটা কি হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, r² সাথে ব্যস্তানুপাতিক হবে। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, এটা ইকুয়েশন নাম্বার 2 আর এটা ইকুয়েশন নাম্বার 1। বোঝা গেল কি বললাম? এবার এই দুটো ইকুয়েশনকে কম্বাইন করলে দেখো F আর F বাঁ হাতে থাকবে, এই যে F, এখানে সমানুপাতিক চিহ্নটা তুললে এখানে একটা ইকুয়াল টুর পরে জি মানে একটা ধ্রুবক আসবে যেটাকে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলে। আর এমটা এই যে এখানে লেখা আছে M, আর নিচে দেখো r² আছে, দেখো নিচে দেখো r²কে লেখা হয়েছে। আশা করি তোমাদের কাছে বুঝতে পারা গেছে জিনিসটা। তাহলে মহাকর্ষ বল যখন আমরা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম এই যে ইকুয়েশনটা তৈরি হয় যে F = G M, হচ্ছে r² তৈরি হয়, পড়েছিলাম তো জিনিসটা। তাহলে এই যে যেটা পড়েছিলাম সেটাই ছিল হচ্ছে কি বল ছিল, আকর্ষণ বল ছিল, মহাকর্ষীয় বল ছিল। তাহলে এই মহাকর্ষ বলের সাথে দেখো এই যে মানে ইকুয়েশনটার দেখো হুবহু মিল রয়েছে, এটাও যা এটাও তা। দেখো এখানেও F রয়েছে, এখানেও F রয়েছে, এখানে G রয়েছে, এখানে K' রয়েছে, এখানে M, এখানে Q1 Q2, এখানে r², এখানে r², পুরোপুরি মিল দেখতে পাচ্ছ এটার সাথে এটার। ঠিক আছে, তাহলে এবার এই দুটো জিনিসের মধ্যে কি কি মিল রয়েছে আগে জানা যাক, আর কি কি অমিল রয়েছে সেটাও আমি এর পরেই বলবো। যে প্রথম যে মিলটা সেটা হচ্ছে এই দুটো বলই শূন্য মাধ্যমে ক্রিয়া করে।
মানে আমরা যে মহাকর্ষ বল পড়েছি সেটাও তো শূন্য মাধ্যমে ক্রিয়া করতো, আমরা আগেও জেনেছি ক্লাস 11-এ। অনেকে বলবে স্যার কেন শূন্য মাধ্যমে, আরে ভাই এগুলো জানবার জন্য ক্লাস 11-এ পড়ে আসতে হয়। যদি না পড়ে আসো আমাদের মহাকর্ষের ফার্স্ট পার্ট আছে ইউটিউবে, আমাদের চ্যানেলেই আছে, দেখে নিও। এটা তাহলে মহাকর্ষ বলও শূন্য মাধ্যমে ক্রিয়া করে, আর কুলম্বের যে আকর্ষণ বল সেটাও হচ্ছে কি করে, শূন্য মাধ্যমে কাজ করে। তাহলে ফার্স্ট পয়েন্ট আশা করি তোমাদের কাছে বোঝা গেছে। তাহলে ফার্স্ট পয়েন্ট যেটা লিখেছি যে দুটি বলই বস্তু দুটির, আচ্ছা সরি দুটি বলই হচ্ছে শূন্য মাধ্যমে কাজ করে, এটা তোমাদের কাছে বোঝা গেছে, এইটা বোঝা গেছে। এবার আমি এটা বলছি, দুটি বলই বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো এইখানে যে এফটা দেখতে পাচ্ছ এটাই আর এর স্কোয়ারের সাথে বর্গের সাথে দেখো ব্যস্তানুপাতিক রয়েছে। দেখো এফ এখানে, আর স্কোয়ারটা দেখো নিচের দিকে রয়েছে ব্যস্তানুপাতিক। এখানেও দেখো এফটা এখানে রয়েছে, আর স্কোয়ারটা দেখো নিচের দিকে রয়েছে। তাহলে আকর্ষণ বলটা কি হচ্ছে, এদের মধ্যবর্তী যে দূরত্ব মানে আর এর বর্গের সাথে দেখো উল্টো দিক করে রয়েছে, মানে বর্গের সাথে ব্যস্তানুপাতিক রয়েছে। দুটো বলই কি হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে কি রয়েছে, ব্যস্তানুপাতিক রয়েছে। তাহলে এই যে ফার্স্ট পয়েন্টটাও ক্লিয়ার, এই যে সেকেন্ড পয়েন্টটাও ক্লিয়ার। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো। আমি দেখো যখন বলেছিলাম মহাকর্ষ সূত্রটা, তখন আমি বলেছিলাম এই যে আকর্ষণ বলটা এদের মধ্যে কাজ করছে না, এম ভরের বস্তুটা স্মল এম ভরের বস্তুটা, এই আকর্ষণ বলটা কিন্তু কখনো এরকম এঁকে বেঁকে এরকমভাবে কাজ করবে না। কিভাবে কাজ করবে, এদের কেন্দ্র, এই কেন্দ্রটা আর এই কেন্দ্রটার মধ্যে যে সংযোগকারী যে সরলরেখা রয়েছে, এই সংযোগকারী সরলরেখা বরাবর কাজ করবে সব সময়, এইভাবেই কাজ করে। ঠিক আছে, আর একটা ধরো কুলম্বের ধরো আকর্ষণ বল রয়েছে, এখানে একটা কিউ আধান রয়েছে আর এখানে একটা কিউ আধান রয়েছে, এটা Q1 আধান, এটা হচ্ছে Q2 আধান। এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে এটা কখনো এরকম এঁকে বেঁকে এরম ভাবে কাজ করবে না, কখনো এরম ভাবে আকর্ষণ বল কাজ করে না। তাহলে আধান দুটোর মধ্যে আকর্ষণ বল কিভাবে কাজ করবে, এখানে যদি একটা আধান থাকে Q1, এখানে যদি একটা আধান থাকে হচ্ছে এখানে যদি আধান থাকে Q2, তাহলে এদের কেন্দ্র, এর কেন্দ্রটা আর এর কেন্দ্রটা এদের সংযোগকারী সরলরেখা বরাবর কাজ করবে। এরকম সংযোগকারী যে সরলরেখা, এই সংযোগকারী সরলরেখা বরাবর কাজ করবে। আমি আঁকতে গিয়ে হয়তো আঁকাবাঁকা হয়েছে, কিন্তু তুমি জিনিসটা বোঝো, এই আধানটার যে সংযোগকারী কেন্দ্র আর এই আধানটার যে কেন্দ্র, এদের সংযোগকারী সরলরেখা বরাবর কাজ করবে। আধান দুটোর কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর কাজ করবে। বারবার বলছি জিনিসটা, এই আধানটার কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর কাজ করবে। এইটাই এখানে লেখা হয়েছে, দুটি বলই বস্তুদ্বয়ের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর কাজ করে। আর লাস্ট পয়েন্ট, দুটো বলই হচ্ছে সংরক্ষী বল, মানে দুটো বলই হচ্ছে কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, তাহলে বোঝা গেল জিনিসটা। তাহলে এই হচ্ছে তোমার দুটো মানে মহাকর্ষ বল আর স্থিরতড়িৎ আকর্ষণ বল বা কুলম্বীয় আকর্ষণ বলের মধ্যে সাদৃশ্য, বা এই দুটো আকর্ষণ বলের মধ্যে হচ্ছে মিল। আশা করি তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার করতে পারলাম, দুটো বলের মধ্যে মিলটাকে আমরা ক্লিয়ার করতে পারলাম। এবার আমি দেখব এই যে কুলম্বীয় আকর্ষণ বল রয়েছে আর এই যে মহাকর্ষ বল রয়েছে, এই দুটোর মধ্যে অমিল কোথায় রয়েছে। অমিল যদি বলি, তোমরা খাতার মধ্যে লিখতে পারো, আমি বোর্ডে আর লিখছি না, তোমরা একটুখানি খাতার মধ্যে লেখো। জানবে যে এই যে মহাকর্ষ বলটা হবে, এই মহাকর্ষ বল অলওয়েজ হবে আকর্ষণধর্মী। কি বললাম, এই মহাকর্ষ বলটা এটা হচ্ছে সবসময় কি হবে, আকর্ষণধর্মী হবে। ঠিক আছে, আর এই যে কুলম্বীয় আকর্ষণ বলটা, এই কুলম্বীয় আকর্ষণ বলটা দুটোই হতে পারে, এটা আকর্ষণধর্মীও হতে পারে আবার এটা বিকর্ষণধর্মীও হতে পারে। ঠিক, দুটোই হতে পারে। মনে করো আমি তোমাদেরকে বলেছিলাম যে দুটো যদি প্লাস চার্জ থাকে, তাহলে পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে না আকর্ষণ করবে, বিকর্ষণ করবে। দুটো যদি মাইনাস চার্জ থাকে, পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে না আকর্ষণ করবে, বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণধর্মী হলো। আবার একটা মনে করো প্লাস চার্জ, একটা মনে করো মাইনাস চার্জ, তাহলে পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে এই যে কুলম্বীয় বল, এটা আকর্ষণধর্মীও হতে পারে আবার বিকর্ষণধর্মী হতে পারে। কিন্তু মহাকর্ষ বল কি করে, দুটো বস্তুর মধ্যে সবসময় আকর্ষণধর্মী হয়, কখনো এরা বিকর্ষণধর্মী হয় না। বোঝা গেল কি বললাম। তাহলে এইটা হচ্ছে মেন পার্থক্য, যে কুলম্বীয় আকর্ষণ বল এটা হচ্ছে আকর্ষণধর্মী বা বিকর্ষণধর্মী হতে পারে, মহাকর্ষ বলটা কেবলমাত্র আকর্ষণধর্মী হবে। এটা কিন্তু অমিল, আমি কিন্তু বোর্ডে লিখছি না, সবাই কিন্তু খাতাটা খুলে লিখে নাও, আচ্ছা, এবার যদি বলে কোন বলটা বেশি পাওয়ারফুল, অবশ্যই হচ্ছে কুলম্বীয় আকর্ষণ বলটা বেশি পাওয়ারফুল। মহাকর্ষ বলটা যদি পাওয়ারফুল হতো না, তাহলে কি হতো বলো তো, এই যে তুমি আর এইটা মনে করো তুমি, এটা মনে করো তোমার বন্ধু, দুজনে সবসময় এরকম চিপকে যেতে। এই দুজনে কি হতো, সবসময় চিপকে যেতে। কি বললাম বুঝতে পারলে, দুটো বন্ধু পাশাপাশি থাকলে এদের মধ্যে আকর্ষণ বল যখন ক্রিয়া করতো, এরা দুজন পরস্পরের সাথে চিপকে যেত। ঠিক আছে, এই যে এইটা ধরো হচ্ছে এম ভরের বস্তু, এটা ধরো এম ভরের বস্তু, এদের মধ্যে আকর্ষণ বল একটা কাজ করছে ঠিকই, কিন্তু আকর্ষণ বলটাকে অনুভব করা যায় না। কেন অনুভব করা যায় না, এই যে জি এর মানটা, ক্যাপিটাল জি এর মানটা এটা অত্যাধিক কম, এই যে ধ্রুবকটার মানটা এটা এত কম যে এই গোটা নাম্বারটার সাথে গুণ করার পর
এই যে জি এর মানটাকে এই গোটা নাম্বারটার সাথে গুণ করার পর এফ এর মানটা অত্যাধিক কমে যায়, অত্যাধিক ডাউন হয়ে যায় জিনিসটা। জি এর ব্যাপারটা বোঝো, যদি জি কমে এফও তো কমবে, কারণ এফ আর জি তো সমানুপাতিক তো, তাহলে জিটা যখন অত্যাধিক কমে যায় এফটা অটোমেটিক্যালি কমে যায়। যেহেতু জি এর মানটা অত্যাধিক কম, জি এর মানটা এই যে মহাকর্ষ ধ্রুবকের মানটা অত্যাধিক কম, তাই জন্য জি এর মানটা যখন আমি ক্যাপিটাল এম স্মল এম আর আর স্কোয়ারের সাথে যখন গুণ করব তখন এই গোটা রাশিটার মানটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে গোটা রাশিটার মানটা কমে যাওয়া মানে হলো আকর্ষণ বলটা কি হয়ে গেল, কমে গেল। তাহলে যেটা মহাকর্ষ বল সেটা কি, সেটা হচ্ছে আকর্ষণধর্মী বল বটে, বাট এই আকর্ষণ বলটা অত্যাধিক হচ্ছে কম। কিন্তু এই যে যেটা কুলম্বীয় আকর্ষণ বল, যেটা এই যে কুলম্বীয় আকর্ষণ বল, যেটা এই আকর্ষণ বলটা কি, আকর্ষণ বলটা হচ্ছে বেশি। তাহলে আকর্ষণধর্মী বা বিকর্ষণধর্মী যে বলটা এটার ক্ষেত্রে বেশি হবে, আর মহাকর্ষের ক্ষেত্রে আকর্ষণ বলটা যেটা সেটা কি হবে, কম হবে। এটা হচ্ছে সেকেন্ড পার্থক্য দাঁড়ালো। বুঝতে পারা গেল দুটো পার্থক্য, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর এই যে তোমাদের যে মানে কুলম্বের আকর্ষণ বল, এটা মাধ্যমের ওপর ডিপেন্ড করে, তুমি কোন মাধ্যমে রেখেছো তার উপর এটা ডিপেন্ড করবে। কিন্তু মহাকর্ষ বল কোন মাধ্যমে আছে তার উপর ডিপেন্ড করে না। দেখো যখন আমরা জেনারেল কেস পড়েছিলাম, তোমরা মনে করে দেখো, যখন আমরা জেনারেল কেস পড়েছিলাম তখন এফ এর মানটা কি বলেছিলাম, সিজিএস পদ্ধতিতে এফ এর মানটা যেটা বলেছিলাম সেটা বলেছিলাম 1/k Q1 Q2 বাই হচ্ছে আর স্কোয়ার বলেছিলাম, মনে আছে এটা বলেছিলাম? এটা যখন জেনারেল কেস পড়েছিলাম সে সময় বলেছিলাম সিজিএস পদ্ধতিতে। কিন্তু যখন আমি বায়ু মাধ্যমে বলেছিলাম তখন কি বলেছিলাম, কে এর জায়গাতে কত পুট করতে বলেছিলাম, 1 পুট করতে বলেছিলাম সিজিএস মাধ্যমের জন্য। আবার যদি বায়ু মাধ্যম বাদ দিয়ে অন্য মাধ্যমে যাই তখন এই কে এর জায়গাতে আবার অন্য ডেটা পুট করতে হবে। আবার যদি অন্য জল মাধ্যম বা কাঁচ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে যাই, কে এর জায়গাতে ফের অন্য ডেটা পুট করতে হবে। তাহলে এফ এর মান মাধ্যম বিশেষে কি হবে, বারবার চেঞ্জ হবে। এফ এর মান মাধ্যম বিশেষে কি হবে, বারবার চেঞ্জ হবে। কিন্তু এই যে যেটা মহাকর্ষ বল, এটা মাধ্যমের উপর ডিপেন্ডই করে না, এটা মাধ্যমের উপর ডিপেন্ডই করে না। এই জন্যই তো ঝামেলা কুলম্বী আকর্ষণ বলেতে, এই কারণেই একটা সমস্যা যে এফ এর যখন তুমি মান বার করবে না, এফ এর যখন তুমি মান বার করবে এই কে এর জায়গাতে বায়ু মাধ্যমের জন্য 1 বসাতে হবে, আবার অন্য কোনো মাধ্যমে গেলে সেই মাধ্যমের মানটা এনে কে এর জায়গাতে বসাতে হবে। বুঝতে পারা গেল? অন্য মাধ্যমের একটা নির্দিষ্ট একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকবে, সেইটা কে এর জায়গাতে এনে বসাতে হবে যখন অন্য মাধ্যমে কথা বলবে। ভালো করে বোঝো, অন্য মাধ্যমে যখন কথা বলবো তখন কে এর জায়গাতে অন্য ডেটা পুট করব, যখন বায়ু মাধ্যমের কথা বলবো কে এর জায়গাতে অন্য ডেটা পুট করব। আশা করি তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পারলাম জিনিসটা, ঠিক আছে? তাহলে এই যে কুলম্বীয় আকর্ষণ বলটা এটা মাধ্যমের উপর ডিপেন্ড করছে, আর মহাকর্ষ বলটা মাধ্যমের উপর ডিপেন্ড করছে না। কি বললাম, বুঝতে পারা গেল? তাহলে যদি বলে যে কুলম্বের সূত্রটা কি, মানে সর্বজনীন সূত্র, উত্তর হচ্ছে না। এই কোশ্চেনটা খাতার মধ্যে লেখো সবাই, যে কুলম্বের সূত্র সার্বজনীন সূত্র নয়, কারণ কুলম্বের সূত্র মাধ্যমের ওপর ডিপেন্ড করে। তুমি যে মাধ্যমে রয়েছো সেই মাধ্যমে একরকম মান, অন্য একটা মাধ্যমে গেলে সেই মাধ্যমে আর এক রকম মান, সেখানে ধ্রুবকের মান কি হবে, কন্টিনিউয়াস চেঞ্জ হবে, পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান। অর্থাৎ মাধ্যমের ওপর কুলম্বের সূত্র ডিপেন্ড করছে, একটা মাধ্যমে একরকম, আর একটা মাধ্যমে আর এক রকম, আর একটা মাধ্যমে আর এক রকম। তাই জন্য কুলম্বের সূত্রটা সার্বজনীন সূত্র নয়। খাতার মধ্যে কিন্তু লিখে রাখো, পরে বলবে না যে সোমনাথ স্যার এটা পড়ায়নি, ঠিক আছে? কুলম্বের যে সূত্র এটা সর্বজনীন নয়, কুলম্বের সূত্রটা সর্বজনীন নয়, কারণ এটা কিসের উপর ডিপেন্ড করে, এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে। খাতার মধ্যে নোট বানিয়ে লিখে নাও, এটা কুলম্বের সূত্র সর্বজনীন নয়, ঠিক আছে? যারা নোটটা লিখছো আমাদেরকে ভিডিওতে মানে নোটটা লেখার পর আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে তোমরা দয়া করে পোস্ট করে দিও, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাখ্যা দিলাম, ঠিক আছে? আশা করি তোমাদের কাছে বুঝতে পারা গেল। তাহলে দেখো এইটুকুর মধ্যে থেকে কত রকমের কোয়েশ্চেন হতে পারে আমি একটুখানি বোর্ডের মধ্যে লিখে দিচ্ছি। দেখো কুলম্বের সূত্রের ওপর এই 5টা কোশ্চেন আমি এখনো অবধি কিন্তু পড়িয়ে দিয়েছি, ঠিক আছে? এই 5টা কোশ্চেন তোমাদেরকে আমি পড়িয়ে দিয়েছি, যদি ভালো করে দেখে থাকো। 1 নাম্বার পড়িয়ে দিয়েছি কুলম্বের সূত্র কি সেটা পড়িয়ে দিয়েছি, সিজিএস পদ্ধতি এসআই পদ্ধতিতে কি সমীকরণ হবে সেটা বলে দিয়েছি, বায়ু মাধ্যমে কি সমীকরণ হবে সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি। তোমাদেরকে আমি বলেছিলাম মাধ্যমের যে তড়িৎভেদ্যতা এপসিলন নট, এটা বায়ু মাধ্যমে এটার মান কত সেটা আমি তোমাদেরকে জানতে বলেছিলাম। আর বায়ু মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটা কোনটাকে বলা হয়, যেটা কেটাকে বলা হয়, এটার মান কত সেটা আমি তোমাদেরকে বলেছিলাম মনে রাখতে। আর তার সাথে কি বলেছিলাম, কুলম্বীয় বল আর মহাকর্ষীয় বলের মধ্যে কি কি সাদৃশ্য বৈসাদৃশ্য আছে সেটাও তোমাকে আমি মনে রাখতে বলেছিলাম। কুলম্বীয় বল আর মহাকর্ষীয় বলের মধ্যে কি কি সাদৃশ্য আছে সেটা একটা নোটে বলেছিলাম, বৈসাদৃশ্য কি কি আছে সেটাও আমি তোমাকে বলেছিলাম। আর বলেছিলাম কুলম্বীয় সূত্র কি সর্বজনীন, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে বলেছিলাম। আর একটা কোশ্চেন আমি এখানে লিখিনি, কুলম্বের সূত্র কখন প্রযোজ্য, এই একটা কোশ্চেন ছিল যেটা কুলম্বের সূত্র কখন প্রযোজ্য, এই কোশ্চেনটাও আমি তোমাদেরকে পড়িয়েছি। টোটালি 6 রকমের
রকমের কোশ্চেন মোটামুটি আমরা আশা করি খাতার মধ্যে তোমরা লিখেছো। যদি না লিখে থাকো এই কোশ্চেনগুলো লিখে নিও, ভিডিও দেখে দেখে শুনে শুনে লিখে নিও এবং নোটটা বানিয়ে আমাদের ফেসবুক গ্রুপে এটাকে পোস্ট করে দিও। তো এই হচ্ছে মোটামুটি টপিক।